শীতের সকাল, কুয়াশার আবরণে গা ঢাকা দিয়ে রয়েছে সারা শহর। হোস্টেলের জানলা দিয়ে এক চিলতে রোদ্দুর খেলা করছে সারা ঘরে। বিছানার ঠিক মাঝখানে শুয়ে আছে অদিতি। কিছুটা আলো এসে পড়েছে ওর মুখে, আলগোছে স্পর্শ করে যাচ্ছে ওর কোমল মুখটা। সূর্যের কিরণ সোনালি আভা ছড়িয়ে দিয়েছে ওর গালে। এখনো জ্ঞান ফেরেনি ও, বড্ড মোহময়ী দেখাচ্ছে ওকে। দেখে মনে হচ্ছে যেন রূপকথার গল্পের স্লিপিং বিউটি। মায়াবিনীর চক্রান্তে ঘুমিয়ে রয়েছে অনন্তকাল ধরে। এই নিদ্রা যে কবে ভাঙবে, কোন জীবন কাঠির স্পর্শ আবার প্রাণ সঞ্চার করবে এই অনুভূতিহীন হৃদয়, তা কেউ জানে না। বিছানার এক কোণে মাথায় হাত দিয়ে বসে আছে রিয়া। চিন্তার ভাঁজ পড়েছে ওর কপালে। ওর পাশেই একটা চেয়ারে বসেছিল জনার্দন। রিয়াকে উদ্দেশ্য করে সে বলল, बेबी जी, आपसे कुछ जरूरी बात करनी थी। बोलो। बेबी जी, पिछले कुछ दिनों में मैंने अदिति बेबी जी को कुछ अजीब हरकत करते हुए देखा। सोचा कि मैडम जी को बता दूं, लेकिन फिर मुझे लगा कि शायद उन्हें बताना सही नहीं होगा, इसलिए आपको बोल रहा हूँ। अदिति কেন, ও কি করেছে? कुछ दिनों से बेबी जी को मैंने रात में बाहर घूमते हुए देखा है। कुछ खोई खोई सी लग रही थी वो। अभी परसों की ही बात है, मैं शाम को छत पे गया था बीड़ी पीने। आपको तो पता है कि मैडम जी कितना गुस्सा करती है अगर कोई हॉस्टल में नशा करता है तो। हाँ जानी। तारपर? तो तभी मुझे किसी काम से मैडम जी ने बुला लिया। मैं तो बहुत डर गया था, मानो कि अभी गए काम से। इसी तरह बीड़ी फेंक के मैं नीचे चला आया। जल्दबाजी में वो दरवाज़ा लॉक करना ही भूल गया था मैं। बाद में जब याद आया तब बहुत रात हो गई थी और अंधेरा भी बहुत था, तो मैं किसी तरह टॉर्च लेके ऊपर चला गया। वहाँ पर अदिति बेबी जी थी, ठीक मेरे सामने। কি? অদিতি অত রাতে তা কি করে হয়? দূর কাকা, তুমি কি দেখেছো কে জানে। অন্ধকারে কাকে না কাকে দেখে এখন অদিতির সঙ্গে গুলিয়ে ফেলছো। नहीं बेबी जी, मैं सच बोल रहा हूँ, माता जी की कसम। वो अदिति बेबी जी ही थी। मैंने अपने आंखों से देखा है उन्हें किसी से बात करते हुए। थोड़ी बदली बदली सी लग रही थी वो, किसी बात को लेके शायद बहुत परेशान थी। मुझे देखते ही एकदम से चौंक गई और फिर दौड़ के नीचे चली गई। मैंने पहले सोचा कि मैडम जी को जाकर ये बात बता दूं, फिर लगा कि नहीं, उन्हें पता चला तो मुझे भी डांट पड़ेगी, इसीलिए मैंने कुछ नहीं बोला। রিয়া এবার বেশ দোটানায় পড়ে। জনার্দনের কথা বিশ্বাস করতে মন চায় না ওর, কিন্তু না করেও আবার উপায় নেই। কিছুদিন যাবৎ অদিতির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ও নিজেও খেয়াল করেছে। তাছাড়া কোনো ব্যাপার নিয়ে যে সে টেনশনে আছে তা বুঝতে পারে রিয়া। তবে অদিতি ভীষণ চাপা স্বভাবের। রিয়াকে নিজের প্রবলেমের কথা কিছুতেই বলতে চাইবে না ও। কিন্তু রিয়াও এত সহজে হার মানার মেয়ে না। তাছাড়া এতে যে শুধু অদিতির পড়াশোনায় ক্ষতি হচ্ছে তাই নয়, ওর জীবনটাও চরম অনিশ্চয়তার মধ্যে আছে। কোন দিক থেকে কি বিপদ আসবে তা কেউ জানে না। অদিতির ব্যাপারে সব কথা জানতেই হবে ওকে, যেভাবেই হোক। তবে সবার আগে জানতে হবে আয়ুষের পরিচয়। बेबी जी, लगता है हमें मैडम जी को बुलाना चाहिए। आपको क्या लगता है रिया बेबी जी? হ্যাঁ কি বলে কাকা, বুঝলাম না। जी, मैं बोल रहा था कि अदिति बेबी जी को अभी तक होश नहीं आया। हमें शायद मैडम जी को इस बारे में बताना चाहिए। তুমি ঠিকই বলেছো জনার্দন কাকা। দাঁড়াও, তুমি না একটু ওকে দেখে রাখো, আমি ম্যামকে ডেকে আনি। हाँ ठीक है बेबी जी। রিয়া বাইরে বেরোবে এমন সময়ও লক্ষ্য করল অদিতির শরীরটা অল্প দুলে উঠল। তারপর ও আস্তে আস্তে চোখের পাতাগুলো টেনে খোলার চেষ্টা করল। ওকে দেখা মাত্র রিয়ার মনটা খুশিতে ভরে উঠল। এক দৌড়ে অদিতির কাছে এসে বলল, কি রে, তুই ঠিক আছিস তো? খুব খুব কষ্ট হচ্ছে না রে? রিয়ার কথা শুনে খুব অবাক হলো অদিতি। ওকে এখনো বেশ দুর্বলই দেখাচ্ছে।
কোনো রকমে ও চোখ মেলে চাইল রিয়ার দিকে। মানে কি হয়েছে আমার? তোর তোর মুখটা এমন থমথমে লাগছে কেন রে? ये आप क्या बोल रहे हैं बेबी जी? क्या आपको कल रात के बारे में कुछ भी याद नहीं? কাকা, তুমি তুমি এখানে? রিয়া রিয়া কাকা এসব কি বলছে রে? কি হয়েছে আমার? বল না রে। তোর কি কিছুই মনে নেই অদিতি? নাকি কিছু লুকোতে চাইছিস আমার থেকে? এবারে বেশ ঘাবড়ে গেল অদিতি। রিয়া এর আগে কখনো ওর সাথে এমন ভাবে কথা বলেনি। আজ কি হলো ওর? কাল সারা রাত তুই ছাদে অজ্ঞান হয়ে পড়েছিলি অদিতি। জনার্দন কাকা আমায় খবর দিয়েছে, তারপর আমরা তোকে রুমে গিয়ে নিয়ে আসি। তুই তো রুমেই ছিলিস, তাহলে মাঝরাতে ছাদে কেন গেলি? এই এমন দরকার ছিল বলতো? এই লুকোচ্ছিস তুই? তুই বিশ্বাস কর রিয়া, আমার আমার সিরিয়াসলি কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। মনে নেই মানে? কি হয়েছেটা কি তোর? তুই তো অন্তত আমায় বিশ্বাস কর। আর কথা বাড়ায় না রিয়া। এক দৌড়ে নিচে নেমে এসে ওয়ার্ডেনকে সব কথা জানায় ও। যদিও রাতে অদিতির রুমে না থাকার ব্যাপারটা গোপন করে যায়। যা দেখছি তেমন সিরিয়াস কিছু নয়, কোনো ব্যাপার নিয়ে বেশি টেনশন করছিল। যাই হোক, এই কটা ওষুধের নাম লিখে দিচ্ছি, সময় মতো নেবে। আর 2 দিন পুরো বেড রেস্ট থাকলেই ঠিক হয়ে যাবে। প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন ডক্টর সান্যাল। ওয়ার্ডেনই তাকে ডেকে এনেছেন। এবার তার দিকে তাকিয়ে তিনি বললেন, এই ওষুধগুলো একটু আনিয়ে নেবেন, আর কোনো প্রবলেম হলে আমায় কল করবেন। এই যে ওষুধগুলো সময় মতো খেয়ে নেবে, আর অহেতুক টেনশন করবে না। অবশ্য আজকালকার ছেলে মেয়েদের অনেক টেনশন, এ আবার আমরা বড়রা বুঝবো না। কি বলেন ম্যাডাম? তাজা বলেছেন। আজ আমি আসি। হ্যাঁ, এই ডাক্তারবাবুকে একটু এগিয়ে দাও। ডাক্তারবাবু বেরিয়ে যাবার তোড়জোড় শুরু করলে ম্যাডাম জনার্দনকে নির্দেশ দেন ওনাকে এগিয়ে দিয়ে আসার এবং ওষুধগুলো কিনে আনার জন্য। রিয়া ইশারায় জনার্দনকে জানিয়ে দেয় গতকাল রাতের কথা ম্যামকে না জানাতে। জনার্দনও চোখের ইশারায় ওকে বুঝিয়ে দেয় যে সে কিছু বলবে না। তারপর ডাক্তারবাবু বেরিয়ে গেলে ওয়ার্ডেন ম্যামও নিচে চলে আসেন। রুমে এখন মাত্র 2 জন, অদিতি আর রিয়া। রিয়ার মুখটা বেশ থমথমে দেখাচ্ছে। ও মুখে কোনো শব্দ না করে তাড়াতাড়ি রেডি হতে থাকে। তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট সেরে আবার ফিরে আসে বইপত্র নেওয়ার জন্য। অদিতির খাবার ম্যাম আগেই ওপরে পাঠিয়ে দিয়েছিলেন। এতক্ষণ রিয়া কোনো কথা বলেনি অদিতির সঙ্গে। যাওয়ার সময় ওর দিকে না ফিরেই বলল, টাইমলি ওষুধটা খেয়ে নিস। আর হ্যাঁ, কলেজে আসার কোনো দরকার নেই, আমি নোটস নিয়ে আসবো, তুই রেস্ট নে। অদিতি কিছু একটা বলতে যাচ্ছিল, ওকে থামিয়ে দিয়ে রিয়া বলল, বাই, টেক কেয়ার। তারপর গট গট করে বেরিয়ে গেল। অদিতির চোখের কোণে এক ফোঁটা জল এলো, যদিও রিয়ার সেটা চোখে পড়ল না। মনে মনে অদিতি বলল, তুইও আমায় ভুল বুঝলি রিয়া। তবে মনের কথা মনের ভেতরেই ধামা চাপা পড়ে গেল। অভিমানের সুরে মুখ থেকে বেরিয়ে এলো, কলেজের এক কোণের একটি গুপচি ঘর, স্টুডেন্টস কমন রুম। এদিকটা এখন প্রায় ফাঁকা। ঘরের দরজাটাও ভেজানো রয়েছে, তবে একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় ঘরটাতে আলো জ্বলছে, অর্থাৎ কেউ ভেতরেই আছে। সেখানে অতি সঙ্গোপনে কোনো রহস্যের জাল বুনে চলেছে একটু একটু করে। আবার হয়তো জট পাকানো প্রহেলিকার প্রতিটি সুতো সন্তর্পণে খুলছে। আসলে কি করছে সে? ষড়যন্ত্র নাকি উদ্ধার কার্য? আসুন জেনে আসি। লাস্ট বেঞ্চে বসে আছে রিয়া। ওর ব্যাগটা বেঞ্চের ওপর রাখা, তাতে মুখ গুঁজে কি যেন করছে ও।
একবার মুখটা তুলে চারপাশ ভালো করে দেখে নেয়। কেউ আসছে না দেখে বেশ নিশ্চিন্ত হয়। তারপর আস্তে আস্তে ব্যাগ থেকে বের করে আনে একটা বাদামি রঙের ডায়েরি। পাতাগুলো উল্টে একবার দেখে নেয়। ফার্স্ট পেজের ওপরে কোণার দিকে নীল কালিতে লেখা আছে একটা নাম, অদিতি ভট্টাচার্য। মনে মনে রিয়া বলে, আই সো সরি অদিতি। আমি আমি জানি আমি যেটা করেছি সেটা একদম ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করলে এছাড়া আর কোনো উপায় নেই। তোকে সুস্থ করে তোলার আর আয়ুষের পরিচয় জানার একটাই রাস্তা, তোর ডায়েরি। পারলে আমাকে আমাকে ক্ষমা করে দিস, কিন্তু কিন্তু আমাকে সবটা জানতেই হবে। ও জানতো অদিতির এমন অদ্ভুত পরিবর্তনের সঙ্গে আয়ুষ বোসের একটা যোগাযোগ ঠিকই আছে, কিন্তু সেটা ঠিক কি তা নিয়ে একটা দ্বিধা ছিল ওর মনে। কিন্তু আজ সকালে অদিতি ঘোরের মধ্যে যেভাবে বারবার আয়ুষের নাম ধরে ডাকছিল, তাতে স্পষ্টই বোঝা যায় আয়ুষ কোনোভাবে জড়িত এই ঘটনার সাথে। এমনও হতে পারে সেই মেন কালপ্রিট। যদিও সঠিক প্রমাণ ছাড়া কাউকেই দোষারোপ করা ঠিক নয়, তবে এই সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটাতে পারে একমাত্র এই ডায়েরি। তাই আর টাইম ওয়েস্ট না করে সেটা পড়ে ফেলার সিদ্ধান্ত নিল রিয়া। 1 বছর পুরনো একটি খয়েরি রঙের পার্সোনাল ডায়েরি। ওপর থেকে দেখতে তেমন একটা বিশেষ না হলেও রিয়া জানে এই ডায়েরি কতটা মূল্যবান। এমনকি একটা মানুষের জীবন পর্যন্ত নির্ভর করছে এর ওপর। সারা বছরের নানান খুঁটিনাটি লিখে রেখেছে অদিতি এর মধ্যে। তা ওর স্যারেদের ফোন নাম্বারই হোক বা পরীক্ষার খাতা লোকানোর সিক্রেট চেম্বার, সবই লিখে রেখেছে যত্ন করে। দূর ছাতা, কি বোরিং নেই রে বাবা। কোথায় ভাবলাম পার্সোনাল ডায়েরি একটু ওয়াইল্ড ফ্যান্টাসি থাকবে, তা না। কি আছে না, কোচিং সেন্টারের নাম্বার, এই সেই। দূর বাবা। বিরক্তির সঙ্গে বলে ওঠে রিয়া। এমনিতেই পড়াশোনা জিনিসটা ওর বিশেষ পছন্দের না। নেহাত টেক্সট বুকটুকু না পড়লে রক্ষা নেই, তাই অগত্যা মুখ বুঝে পড়ে নেয়। সেখানে অদিতির নীরস ডায়েরি ওকে পড়তে হচ্ছে। দু একটা ছবিও তো রাখা যায় না কি? হিরোদের পিক বাদ দিয়ে দিলাম, আরে অন্তত নিজে হাতে কিছু আঁকি বুকিও তো করতে পারতিস, তাহলেও তো একটু ইন্টারেস্টিং কিছু হতো। অদিতির ওপরে রাগে গজগজ করতে থাকে সে। ক্রমশ ওর মন থেকে শেষ আশাটুকুও মুছে যেতে থাকে। এই ডায়েরিতে কোনো উত্তরই নেই এই মনে করে অনিচ্ছাকৃতভাবে পরপর পেজগুলো উল্টাতে থাকে। প্রায় সব পেজেই অদিতি পড়াশোনা আর ওর বাবা মায়ের কথাই লিখেছে। তবে একটা জিনিস রিয়া খেয়াল করেছে, যে নিজের মনের অনেক অজানা কথা লিখে রেখেছে এখানে অদিতি। আমি অদিতি বরাবরই ভালো স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ ছিলাম বলছি কারণ এখন পরিস্থিতি অনেকটাই আলাদা। সেবার মাধ্যমিকে ভালো রেজাল্ট করি, কিন্তু সেটাই সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মুহূর্তে পাল্টে যায় আমার জগৎটা। নিজের অনিচ্ছা সত্ত্বেও বাবা মায়ের কথায় সায়েন্স নিতে হয়। প্রথম দিকে যদিও বোঝাতে চেয়েছিলাম আমি যে আমি খুব একটা কনফিডেন্ট নই এই ব্যাপারে, বরং আমার ভালো লাগার বিষয় সাহিত্য, কিন্তু কিন্তু কখনো সাহস জুটিয়ে বলতেই পারলাম না সেটা। ফলত জোর করে আমায় ঠেলে দেওয়া হয় সায়েন্সের বাঁকে। একগাদা মোটা মোটা বই আর এক্সপেকটেশনের জাদা কলে ক্রমাগত পিষে চলল আমার স্বপ্নগুলো। পিঠে খুঁড়োর কল বেঁধে অন্ধের মতো এগিয়ে চললাম, যার টোপ ছিল ভালো জব, মোটা স্যালারি, সিকিউরড ফিউচার। এভাবেই রেসের ঘোড়ার মতো অন্যের নির্ধারিত লক্ষ্যে চলতে চলতে একদিন যথারীতি মুখ থুবড়ে পড়লাম। পদভ্রষ্টের মতো মরিচিকার পিছনে ছুটতে ছুটতে কখন যে চোরাবালিতে এসে পড়েছি খেয়ালই করিনি। যখন খেয়াল হলো ততক্ষণে প্রায় সমস্ত শরীরটাই চোরাবালির গভীরে তলিয়ে গেছে।
ফেরার আর কোনো উপায় নেই। এভাবেই আস্তে আস্তে অনিশ্চয়তার অন্ধকারে দৌড়ে চললাম আমি। একদিকে বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম, তাদের প্রত্যাশা, আর অন্যদিকে আমার অক্ষমতা। এই দুইয়ের আগুনে পড়ে দগ্ধে মরতে থাকলো আমার স্বপ্ন। ভাবতেই অবাক লাগতো, কখনো জীবনানন্দের কবিতায় মুক্তি খুঁজে পাওয়া এই মেয়েটা এখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সিলেবাসের নাগপাশে। অঙ্কের বইয়ের দিকে আর তাকাতে ইচ্ছে করতো না আমার, মনে হতো ছুঁড়ে জানলার বাইরে ফেলে দিই। কিন্তু নিজেও তো জানতাম এটা আমার সাধ্যের অতীত। সারাদিন বইয়ে মুখ গুজে পড়ে থাকতাম, যদিও পড়া হয় না বিন্দু মাত্র। প্রিটেন্ড করতাম, বাবা মার চোখে ফাঁকি দিয়ে যেতাম দিনের পর দিন। মাঝে মাঝে মনে হতো এই ফাঁকি, এই সান্ত্বনা আসলে কাকে দিচ্ছি? বাবা মাকে নাকি নিজেকে? এখন আর বাইরে যেতে ইচ্ছা করে না আমার। বেরোলে তো প্রতিবেশীদের প্রশ্নবাণীর মুখে পড়তে হবে। তারপর শুরু হবে এক একজনের উপদেশ বিতরণ। কেউ কেউ তো টিটকিরিও করবে। তার চেয়ে একা থাকা অনেক ভালো। তাই ঘরে বন্দি হয়ে থাকার জীবনে বেছে নিই। কিন্তু এর ফলে অজান্তে একটা নতুন সমস্যা তৈরি হয়। একা থাকার চেষ্টায় আস্তে আস্তে সবার থেকে বিচ্ছিন্ন হতে থাকি। আমার তেমন বন্ধু বান্ধব কোনোদিনই ছিল না। বরাবর বাবা মাকেই মনের সব কথা শেয়ার করতাম, কিন্তু এখন সেটাও বন্ধ। একটা অদ্ভুত বিষণ্ণতা গ্রাস করতে থাকে মনটা। একটু শান্তিতে থাকার জন্য একা থাকার যে ডিসিশনও নিয়েছিলাম, সেটাই এখন আমাকে ঠেলে দিচ্ছে নির্জনতার মধ্যে। এই নীরবতা আর ভালো লাগতো না, দম বন্ধ হয়ে আসতো। কিছুতেই মেনে নিতে পারতাম না আমার মনের কথাটুকু শোনার মতো কেউ নেই কাছে। যারা আছে তারাই বা কতটুকু বোঝে আমায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এখন আর টিউশনেও যেতে ভালো লাগে না। সারাক্ষণ ঘরের মধ্যে নিজেকে আটকে রাখি। স্যারেদের ফোনে অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে পড়তে গেলেও মন পড়ে থাকে জানলার বাইরে। ব্ল্যাকবোর্ডে একটার পর একটা চকের আঁচড় পড়তে থাকে, তবে তার কোনোটাই দাগ কাটে না আমার মনে। সবসময় ভয় ভয় থাকি, এই বুঝি কিছু অঘটন ঘটে গেল। আস্তে আস্তে আমার সব কিছুর প্রতি প্রবল অনীহা দেখা দিল। কিছু করতে ভালো লাগতো না। রাতগুলো প্রায় না ঘুমিয়েই কাটিয়ে দিতাম। বাবা মা ভাবতো বুঝি পড়াশোনা করছি, কিন্তু আমি রাতের নির্জনতায় একা একা কাঁদতাম। মাঝে মাঝে মনে হতো চিৎকার করে জানাই সবাইকে, হ্যাঁ আমি ব্যর্থ, তোমাদের স্বপ্ন পূরণ করা আমার পক্ষে সম্ভব না। তোমাদের মন রাখার জন্য তিলে তিলে ধ্বংস করেছে আমার এতদিনের স্বপ্নগুলোকে। তবে আর নয়, এই মিথ্যে স্ট্যাটাসের হাত থেকে আমি মুক্তি পেতে চাই, মুক্তি। কিন্তু পরের মুহূর্তেই চোখের সামনে ভেসে উঠত বাবা মার মুখটা। ওদের আশা ভরসার মর্যাদা না রাখার অপরাধ বোধ কুড়ে কুড়ে খেত আমায়। অনিচ্ছা সত্ত্বেও আবার দুর্বোধ্য বইগুলোতে মুখ গুজে পড়ে থাকতে হতো। এরপর এলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, টেস্ট পরীক্ষা, যা এক ধাক্কায় চরম বাস্তবতার মুখোমুখি করলো আমাকে। একই সঙ্গে বাবা মায়ের তিল তিল করে গড়ে তোলা আশা আকাঙ্ক্ষাগুলোকেও প্রশ্নের সম্মুখীন করলো। স্কুলের বাইরের দিকের বোর্ডে টানানো রেজাল্টে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমার অক্ষমতা। না, বাবা কিংবা মা কেউই বকেনি আমায়, এমনকি দুটো কথাও শোনায়নি পর্যন্ত। অন্য কোনো দিন হলে এটা আমার কাছে একটা বিরাট পাওনা হতো। সত্যি বলতে কি, ওদের এই রোজকার ঘ্যান ঘ্যান অতিষ্ঠ করে তুলেছিল আমাকে। কিন্তু আজ ওদের এই চুপ করে থাকাটা
বড্ড যন্ত্রণা দিচ্ছে আমায়। কিছুক্ষণ পর হেড মিস্ট্রেসের ঘরে ডাক পড়লো বাবা মায়ের। আমি রুমের বাইরেই দাঁড়িয়েছিলাম। পাশ থেকে ভেসে আসছিল আমার বন্ধুদের হাসির আওয়াজ। ওদের মধ্যে বেশিরভাগই ভালো মার্কস পেয়েছিল, তারই আনন্দ ভাগ করে নিচ্ছে সবার সাথে। ওদের বাবা মায়ের মুখের দিকে তাকাতেই নিজের বাবা মার মুখটা চোখের সামনে ভেসে উঠল। তবে পার্থক্য হলো, অন্যান্য বন্ধুদের মতো আমি ওদের বিশ্বাসের মর্যাদা দিতে পারিনি। হেডমিস্ট্রেসের রুম থেকে অল্প অল্প কথা শোনা যাচ্ছিল। বুঝতে পারলাম আমার খারাপ মার্কসের জন্য বাবা মাকে অনেক হিউমিলিয়েশন সহ্য করতে হচ্ছে। নিজের উপর সাংঘাতিক রাগ হলো আমার। মনে হলো একেবারে শেষ করে দিই নিজেকে, তাহলেই তো সব সমস্যা মিটে যাবে। হঠাৎ একজন ক্লার্ক রুমে ঢুকতেই এক নজরে ভেতরটা দেখে নিলাম। আমার বাবা হাত জোর করে ম্যামের কাছে রিকোয়েস্ট করছে আমায় ফাইনাল এক্সামে প্রমোট করার জন্য। যে মানুষটা সারা জীবন মাথা উঁচু করে গর্বের সঙ্গে বেঁচেছেন, তার এমন অবস্থা সত্যি সহ্য করতে পারছিলাম না। তার দোষ ছিল তিনি স্বপ্ন দেখেছিলেন একটা ভুল, একটা অযোগ্য মেয়েকে বড় করে তোলার। বাবার চোখ দুটো ছলছল করছিল। শেষ পর্যন্ত ম্যাম আমাকে ফাইনাল পরীক্ষা দেওয়ার পারমিশন দিল। আমার নিজের ওপর বিশ্বাস ছিল না। আমি সত্যি জানতাম না কি আমার ভবিষ্যৎ, আদৌ আমি সবার মুখ রাখতে পারবো কিনা। সবটাই অন্ধকার মনে হলো। বাড়ি ফেরার সময় সারা রাস্তা একটাও কথা বললো না ওরা আমার সাথে। বারবার মনে হচ্ছিল একটা কথা তো বলুক, কিছুই কি নেই বলার, অন্তত বকুক। কিন্তু না, কোনো কথাই হলো না। আর ওদের ওই চুপ করে থাকাটাই আরো অপরাধ বোধের জন্ম দিল আমার মনে। দ্বিতীয়বার বাবাকে কষ্ট দেওয়ার ক্ষমতা ছিল না আমার। তার চেয়ে ভালো নিজেকে শেষ করে দেওয়া। প্রথমটা একটা বড় শখ পেলেও আমি জানতাম বাবা মা ঠিক ওভারকাম করতে পারবে। আর তাছাড়া পরীক্ষায় নামে প্রহসন করার চেয়ে ঢের ভালো এটা। ডিসাইড করলাম বেশি সময় নেই হাতে, যা করার আজকেই করতে হবে। দুপুর প্রায় শেষের পথে। হোস্টেল রুমের বিছানায় এক কোণে শুয়ে আছে অদিতি। স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জানলার দিকে। এক নাগারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে গড়াদে জমে থাকা ধুলোর আস্তরণ রেলিং বরাবর বেশ পুরুভাবে পড়ে আছে। ওয়ার্ডেন ম্যাম যদিও মাঝে মধ্যেই হোস্টেলের সব রুম ঝাড়পোছের ব্যবস্থা করেন, কিন্তু দেখে মনে হচ্ছে যেন অনেক দিন ঠিক মতো পরিষ্কার করা হয়নি। ঠিক অদিতির স্মৃতির মতো একরাশ ধুলোর আস্তরণের নিচে চাপা পড়ে আছে ওর জীবনের একটা অধ্যায়। হয়তো কোনো দামাল ঝড়ে উড়িয়ে দিয়ে যাবে এই ধূসর চাদর। বিস্মৃতির অন্ধকারে তলিয়ে যাওয়া অতীত জেগে উঠবে আবার। এখন শুধু সেই ঝড়ের অপেক্ষা। একভাবে শুয়ে থাকতে আর ভালো লাগছে না ওর। রিয়াটাও নেই যে একটু বেশ গল্প করবে। যদিও এখন রিয়া যেমন রেগে আছে, তার উপর তাতে মনে হয় না সে কথা বলবে বলে। এমনিতে রিয়া সাদামাটা ধরনের, খুব একটা রাগও করে না। তবে অদিতির ব্যাপারে বেশ প্রোটেক্টিভ। অদিতি জানে কাল রাতের ঘটনাটা আজ করতে পেরেছে রিয়া। এমনকি অদিতি যে মিথ্যে বলেছে সেটাও সে বুঝতে পেরেছে। ও ভেবেছিল আর যাই হোক অদিতি ওকে সত্যিটাই বলবে। কিন্তু যখন অদিতি পুরো ব্যাপারটা বেমালুম চেপে গেল এবং সব ভুলে যাওয়ার নাটক করলো, তখন বেশ রেগে গিয়েছিল রিয়া। নেহাত প্রমাণের অভাবে কিছু বলতে পারল না। তবে অদিতি জানে রিয়া সবটা ঠিক জেনেই ছাড়বে। কথাটা মনে হতেই বেশ ঘাবড়ে গেল অদিতি। ওর চোখের সামনে ভেসে উঠল কাল রাতের ঘটনাটা।
রাতে ছাদে পাইচারি করার সময় ওর ফোনে একটা মেসেজ আসায় চমকে গিয়েছিল অদিতি। মেসেজটা এসছিল আয়ুষের নাম্বার থেকে। সেখানে স্পষ্ট লেখা আছে, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো অদিতি, যদিও সেটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো আমার না আসাটাই তোমার জন্য ভালো। তুই পারলে ক্ষমা করে দিও আমাকে। মেসেজটা পড়া মাত্র কান্নায় ভেঙে পড়েছিল অদিতি। আয়ুষ কখনো ওকে ছেড়ে যেতে পারে তা ওর কল্পনারও বাইরে। কোনো মতে নিজেকে স্টেবল করে অদিতি। তারপর আয়ুষের নাম্বারে কল করার চেষ্টা করে, কোনো কারণবশত বারবার কলটা কেটে গেল। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে অদিতি ডিসাইড করে ও নিচে এসে রিয়াকে সবটা জানাবে। তারপর ওর ফোন থেকেই কল করবে আয়ুষকে। আননোন নাম্বার দেখলে অন্তত রিসিভ তো করবে, এই মনে করে ও তাড়াতাড়ি নিচে আসতেই যাবে। হঠাৎ ওর মনে হলো ওর পেছন থেকে একটা ছায়া মূর্তি সরে গেল। স্পষ্টভাবে দেখা না গেলেও বোঝা যাচ্ছে একটা লোকের ছায়া। অদিতি খেয়াল করলো জায়গাটা আগের তুলনায় বেশ ঠান্ডা হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন অজস্র ফ্যান একসঙ্গে চালিয়ে দিয়েছে কেউ। এবার একটু অবাক হয়ে গেল অদিতি। এতক্ষণ তো সব ঠিকই ছিল, কি এমন হলো? গন্ডগোলের উৎস খুঁজতে খুঁজতে অদিতি এগিয়ে গেল ছাদের পেছন দিকটায়। চারিদিক শুনশান। ওদের হোস্টেলটা বেশ পুরনো আমলের, যদিও অন্যান্য রুমগুলো ভালো দেখাশোনার কারণেই হোক বা মানুষের বসবাসের জন্যই তুলনামূলকভাবে ভালো ছিল। কিন্তু ছাদের এই পরিত্যক্ত জায়গাটা দেখার মতো কোনো লোক ছিল না। বৃদ্ধ বাবা মায়ের মতোই বয়সের ভারে নুইয়ে পড়েছে এই জনমানবহীন অংশটা। নানা জায়গার ফাটল থেকে খসে পড়েছে চুন সুরকি। দেওয়ালের হতশ্রী দেখে বোঝাই যায় না যে কোনো কালে এখানে রং করাও হয়েছিল। মেঝেটা দীর্ঘদিন অব্যবহারের ফলে শ্যাওলায় ভরে গেছে। ধীর পায়ে অদিতি এগিয়ে গেল সেদিকে। না, কাউকেই দেখা যাচ্ছে না। আশ্চর্য, একটু আগেই তো লোকটাকে এদিকে আসতে দেখেছে সে। যদিও একটা চিলে কোঠা আছে এখানে, চারিদিকে যা অন্ধকার তাতে আস্ত একটা লোক লুকিয়ে থাকলেও খুঁজে পাওয়া তাকে যাবে না, প্রায় ইম্পসিবল। অদিতি আস্তে আস্তে এগিয়ে চলল। হঠাৎ কি যেন একটা দেখে চমকে উঠল। ভালো করে তাকাতেই লক্ষ্য করলো সেই লোকটা অদিতির দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। লোকটা ওর থেকে মাত্র কয়েক হাত দূরে। অদিতি বেশ অবাক হলো এবার। এই লোকটা জনার্দন কাকা, কিন্তু কিন্তু এত রাতে এমন অদ্ভুতভাবে কেন দাঁড়িয়ে আছে? তবে তবে জামা কাপড় দেখে তো মনে হচ্ছে না এটা জনার্দন কাকা। তবে কি অন্য কেউ? অদিতির হঠাৎ মনে পড়ে যায় আজ রাতে গলির ওই গুন্ডাগুলোর কথা। রিয়ার থ্রেটে তখনকার মতো চলে গেলেও হয়তো ফিরে এসছে আবার। এ কি ওদেরই একজন? কোনো খারাপ উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে এখানে? বাকিরাও কি আশেপাশেই ঘাপটি মেরে বসে আছে? সুযোগ পেলেই হয়তো বেরিয়ে আসবে। এবারে বেশ ঘাবড়ে গেল অদিতি। যদি এই লোকটা ওই গুন্ডাগুলোর একজন না হয়ে নিতান্তই কোনো ছিঁচকে চোরও হয়, তাও এখানে থাকাটা খুব একটা সেফ নয় এখন। যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিচে গিয়ে সব বাইকে খবর দিতে হবে। অতি সন্তর্পণে পিছিয়ে আসে অদিতি। লোকটাকে ঘৃণাক্ষরেও কিছু বুঝতে দেওয়া চলবে না, না হলেই সর্বনাশ। তীক্ষ্ণ দৃষ্টিতে ও তাকিয়ে আছে লোকটার দিকে। সেভাবেই আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে সে। হাতের মুঠোয় মোবাইলটাকে শক্ত করে ধরে নেয় অদিতি। সিচুয়েশন খুব খারাপ হলে সেলফ ডিফেন্সে এটাই ছুঁড়ে মারবে লোকটার গায়ে। বরাবরই ও টিপ বেশ ভালো। দূর থেকে এমন শক্ত একটা জিনিস মাথায় এসে লাগলে যে কেউ কিছুক্ষণের জন্য ধরাশায়ী হয়ে পড়বে।
এইটুকু সময় যথেষ্ট নিচে গিয়ে সবাইকে খবর দেওয়ার জন্য। সব মনে মনে ক্যালকুলেট করে নেয় অদিতি। এমন সময় একটা অদ্ভুত জিনিস দেখে চমকে গেল অদিতি। দেখা মাত্র সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। নিজের চোখে বিশ্বাস করতে পারল না সে। ও যা দেখছে সেটা কল্পনা নাকি বাস্তব। গলার ভিতরটা ক্রমশ ক্রমশ শুকিয়ে আসে ওর। চোখ দুটো ঝাপসা হয়ে আসে। কোনো ক্রমে দেখতে পেল লোকটার মুখটা এখন ওর দিকে ঘোরানো, অথচ বাকি শরীরটা আগের মতোই সামনে ঘুরে আছে। নিষ্প্রাণ চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে লোকটার। সেই স্থির কিন্তু ভয়ঙ্কর দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা কারুর পক্ষে সম্ভব নয়। একটা অদ্ভুত গোঙানির শব্দ করছে লোকটা, বিভৎস সেই শব্দ। দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো অদিতি, কিন্তু কিছুতেই পারলো না। ওর পা দুটো কেউ যেন শক্ত করে মেঝের সঙ্গে ধরে আছে। অদৃশ্য হাত দুটোর অস্বাভাবিক জোরে অবশ হয়ে আসছে ওর পা। ও দেখলো লোকটা উল্টো পায়ে এগিয়ে আসছে ওরই দিকে। হিতাহিত জ্ঞান শূন্য অদিতি হাতে দৌড়ে থাকা মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে লোকটার মুখের সামনে তোলে। সাদা আলোয় লোকটার রক্ত শূন্য বিবর্ণ মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। অদিতির চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছে। কোনো মতে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারল না। ওর শরীরটা ক্রমশ ওর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। চোখ দুটো একেবারে বন্ধ হয়ে যাওয়ার আগে ও দেখতে পেল লোকটা এখন ওর অনেকটা কাছে সরে এসেছে। তার কোটরে ঢুকে যাওয়া চোখের ঠিক নিচে স্পষ্ট হয়ে উঠেছে একটা কাটা দাগ, ঠিক ঠিক যেমনটা ঘাটের ওই ডেড বডিটার গালে ছিল। আসতে পারি? ওয়ার্ডেন নামের ডাকে সম্বিত ফেরে অদিতির। এতক্ষণ পর্যন্ত ও কাল রাতের কথাগুলোই ভাবছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 6:30 বাজে। ওয়ার্ডেন ম্যামকে ভেতরে আসতে দেখে অদিতি উঠে বসলো। না না, থাক 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 থাক, উঠতে হবে না। এখন কেমন আছো? আমি এবার ওষুধটা দিতে এলাম, নাও খেয়ে নাও। ওয়ার্ডেন ম্যামের হাত থেকে ওষুধটা নিল অদিতি। তারপর খেয়ে নিয়ে হঠাৎ খেয়াল করলো রিয়া নেই। ম্যাম রিয়া? ওহো, রিয়া তো আজ ফিরতে লেট হবে, একবারে টিউশন পড়েই ফিরবে। কথাটা শুনে একটু অবাকই হলো অদিতি। আজ তো রিয়ার কোনো টিউশন নেই, তবে ও মিথ্যে কথা কেন বলল? নিশ্চয়ই কোনো প্ল্যান আছে মেয়েটার। যদিও ম্যামকে কিছুই বলল না ব্যাপারে, মুখে শুধু বলল আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও। আর তুমি এখনো পুরোপুরি সুস্থ নও, তাই কিছুদিন কলেজ যাওয়ার দরকার নেই। আমি রিয়াকে বলে দেব, ও নোটস এনে দেবে। যাই হোক, আমি আসছি। টেক কেয়ার মাই চাইল্ড। এরপর ম্যাম চলে যেতেই উঠে বসে অদিতি। তারপর সোজা ড্রয়ারের কাছে গিয়ে ডায়েরিটা খুঁজল। এ কি না, কোথাও নেই। অদিতি কিছুই বুঝে উঠতে পারলো না কি করবে। ওই ডায়েরির মধ্যে অনেক সিক্রেট আছে, সেটা সেটা যাত্রার হাতে পড়লে প্রবলেম হয়ে যাবে। যে করে হোক ডায়েরিটা খুঁজে বের করতেই হবে। তবে তার আগে আরো একটা কাজ বাকি আছে, আয়ুষের সাথে কথা বলা। এই মনে করে ও মোবাইলটা তুলে নিল। তারপর কল লিস্টটা চেক করতেই একটা বড় সড়ো শক পেল অদিতি। সারা কল লিস্টে আয়ুষের একটা কল ডিটেলসও নেই। ভালো করে আগাগোড়া চেক করলো সে, না কিচ্ছু নেই। তারপর মেসেজ বক্স চেক করতে গিয়ে আরও চমকে গেল। গত 3 মাসে আয়ুষ যত মেসেজ ওকে পাঠিয়েছে তার একটাও অদিতি খুঁজেই পেল না। শুধু যে কটা মেসেজ অদিতি পাঠিয়েছিল সেগুলোই আছে। এর কোনো যথাযথ কারণ জানা নেই অদিতির। ফোন কল বা মেসেজ কখনোই ডিলিট করে না সে। এমনকি ওকে বাড়ির লোক আর আয়ুষ ছাড়া তেমন কেউ একটা ফোনও করে না।
সুতরাং ডিলিট করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে এই সবের মানেটা কি। এই কদিন থেকে যা যা ঘটে চলেছে তার কি কোনো যোগাযোগ আছেও আদেও ওর সাথে? থাকলেও কি আদেও কোনোদিন সে জানতে পারবে? এখন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ব্যাগের থেকে একটা নোটপ্যাড বের করলো অদিতি। মোবাইল থাকা সত্ত্বেও এটা ক্যারি করে সে। এমার্জেন্সিতে কাজে লাগবে বলে বাবা দিয়েছিল। যদিও এর আগে কোনোদিনই তেমন কাজে আসেনি এটা, তবে আজ মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে এই অতি সাধারণ নোটপ্যাডটা। খুঁজে খুঁজে একটা নাম্বার বের করলো সে, আয়ুষের নাম্বার। আর সময় নষ্ট না করে আয়ুষকে কল করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে উত্তর এলো ঠিকই, তবে গলাটা আয়ুষের নয়, বরং একটা মেয়ের। বেশ নরম স্বরে মেয়েটি বলল, হ্যাঁ দিদি বল। মেয়েটির কথা শুনে চমকে যায় অদিতি। তার গলাটা একটু চেনা চেনা লাগলেও ও যে কে সেটা আন্দাজ করতে পারলো না অদিতি। খালি মনে হলো কোথায় যেন শুনেছে গলাটা, তবে মেয়েটা ওকে কিভাবে চিনলো সেটা সে বুঝতে পারলো না। আপনি আপনি আমায় চেনেন? কই, আমি তো আপনাকে চিনি না। কে আপনি? আর আর আয়ুষ কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও, সবটা বলছি। এবার একটু বিরক্তই হয় অদিতি। কি মেয়ে রে বাবা, অকারণে হেসে যাচ্ছে, কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? তবে নিজের বিরক্তির কথা গোপন করে যথেষ্ট নম্রভাবেই বলল, আমি সত্যিই আপনাকে চিনতে পারছি না। আপনি কি আমায় চেনেন? চিনি না, তবে তোমার কথা কিন্তু অনেক শুনেছি আয়ুষের কাছে। ওই ওই গানটা আছে না, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, সেরকমই। আমি ভ্রমণ, আয়ুষের অফিস কলিগ। আয়ুষ? আয়ুষ কোথায় আছে ও? প্লিজ ওকে একবার ফোনটা দিন না, প্লিজ। সব বলবো, তবে এখন নয়। কাল একবার আমাদের অফিসে আসতে পারবে? যদি আসতে পারো তাহলে যা কথা বলার ওখানেই বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আমি। আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে 12টার মধ্যে চলে এসো, বুঝলে? হ্যাঁ একদম। ঢং ঢং শব্দে চমকে ওঠে রিয়া। এতক্ষণ পর্যন্ত মন দিয়ে অদিতির ডায়েরি পড়তে পড়তে ও খেয়ালই করেনি কখন ছুটির সময় হয়ে গেছে। দূর ব্যাং, বুড়োটা তো পড়াই হলো না, হ্যাঁ, এখন কি করি? কিন্তু আর কোনো উপায় নেই, কলেজ বন্ধ করার সময় হয়েছে। এতক্ষণে হয়তো সব স্টুডেন্টও বেরিয়ে গিয়ে থাকবে। এমনিতেই আজ সবকটা ক্লাস বাঙ্ক করেছে, তার মধ্যে কেউ ওকে এখানে দেখে ফেললে ঝামেলা হবে। আর দেরি না করে খুব সাবধানে রুম থেকে বেরিয়ে আসে। যা ভেবেছিল ঠিক তাই, কেউ নেই এখানে, যে যার মতো বাড়ি ফিরে গেছে। ফাঁকা কলেজটা মুহূর্ত প্রতীকের মতো দাঁড়িয়ে আছে একা একা। আজ সারা রাত এভাবে নিঃসঙ্গভাবেই কাটিয়ে দেবে। সকাল হলেই একে একে ফিরে আসবে সবাই, আবার ভরে উঠবে চারিদিক। ছাত্রছাত্রীদের কলকাকলিতে গমগম করবে পুরো ক্যাম্পাস। জীবনটাও তো এমনই, যে যায় সে কি সত্যিই চলে যায়, নাকি ফিরে আসে অন্য কোনো রূপে, অন্য কোনো ডাইমেনশনে? কে বলতে পারে। এইসব ভাবতে ভাবতে রিয়া হাঁটতে শুরু করে। এখনো হোস্টেলে ফেরত যাবে না। আজ যেভাবেই হোক অদিতির ডায়েরিটা সম্পূর্ণ পড়তেই হবে। হোস্টেলে গেলে সেটা কিছুতেই সম্ভব হবে না, তার চেয়ে বরং আশেপাশে কোনো ক্যাফেতে যাওয়াটা বেটার। হাঁটতে হাঁটতে গলির মুখেই একটা ছোট ক্যাফের সামনে চলে এসছে রিয়া। স্বাভাবিকের তুলনায় একটু বেশি ছিমছাম জায়গাটা। অন্য কোনো দিন হলে এখানে ঢুকতো না, কিন্তু আজ এমন একটা নিরিবিলি জায়গায় খুঁজছিল রিয়া। খুশি খুশি মনে ক্যাফের ভেতরে চলে যায়। তারপর পেছনের দিকের একটা টেবিলে গিয়ে বসে। এই জায়গাটা একটু ভেতরের দিকে, সচরাচর কারোর চোখে পড়ে না। ও নিজেও এখানে দু একবারের বেশি আসেনি, তাই সহজে কেউ ওকে খুঁজে পাবে না। এক কাপ কফি আর দুটো চিকেন স্যান্ডউইচ অর্ডার করে অদিতির ডায়েরিটা খুলে বসলো সে।
ঠিক যেখানে অদিতি জীবনের লড়াইয়ের হার মেনে সুইসাইড করার ডিসিশন নেয়, সেইখান থেকেই আবার পড়া শুরু করলো রিয়া। বাবা মা আজ বাড়িতে নেই। আমার এক বিস্তৃত দিদির বিয়ে। আমাদের 3 জনের নিমন্ত্রণ থাকলেও আমি যাইনি। সন্ধ্যা 7:30 নাগাদ বেরিয়ে গেল ওরা। যাওয়ার সময় কোনো কথা বলল না বাবা, একটাবার আমার দিকে ভালো করে তাকালো না পর্যন্ত। খুব খারাপ লাগলো আমার। চোখের কোণে এক ফোঁটা জল আসায় সঙ্গে সঙ্গে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম। মনে হলো বাবার এই আচরণই আমায় এই কঠিন কাজটা করার সাহস যোগাবে। অন্তত আমার না থাকাতে যে কারোর কিছু যায় আসবে না, বেশ ভালোভাবেই বুঝতে পারলাম। খানিকটা নিশ্চিন্তই হলাম। ওরা চলে যেতেই সোজা চলে এলাম নিজের ঘরে। এত বড় একটা বাড়িতে আর কোনো প্রাণী স্পন্দন নেই। একটু পরে হয়তো এটাও থাকবে না। এতক্ষণ মনে মনে এই নিস্তব্ধতাটাই কামনা করছিলাম আমি। নিজেকে ভীষণ ভীরু মনে হচ্ছিল। একদিকে সুইসাইডের মতো এত নিষ্ঠুর কাজের ভয়, অন্যদিকে অনিশ্চিত জীবনের গ্লানি। দুই মিলে অদ্ভুত দোটানায় ফেলে দিয়েছিল আমায়। মনটা একটু শান্ত করার জন্য মোবাইলে একটা গান চালিয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম। মায়ের পুরনো মোবাইলটা কিছুদিন থেকে রাতে আমার কাছেই রয়েছে। সকালে অ্যালার্ম সেট করা, স্টাডি টাইম রেকর্ড করা ইত্যাদি নানাবিধ বিষয় হেল্পের জন্যই মা দিয়েছে ফোনটা। যদিও এর মধ্যে একটা কাজেও ইউজ হয় না ফোনটা, বরং আমার কিছু কবিতা সযত্নে লুকিয়ে রাখি এটার মধ্যে। সবার অলক্ষ্যে রোজ অপটু হাতে লিখে যাই। জীবনের সমস্ত পাওয়া না পাওয়ার গোপন দলিল তৈরি করি, সেখানে বিচারপতির মতো সাইন করে দিই নির্দ্বিধায়। কখনো কখনো এই কবিতাগুলো পড়তে গিয়ে নিজেরই বড্ড হাসি পায়। কোনোটার বানান ভুল, কোনোটা আজ খুবই বাল খিল্ল, আবার কোনোটা আগাগোড়াই ছন্ন ছাড়া। তবু কেন জানি না আজ অব্দি একটাও ডিলিট করিনি। হয়তো ওরা আমার সত্তার সাথে মিশে গিয়েছিল। আজ যখন সব পিছুটান ফেলে অনন্তে মিলে যাওয়ার তাগিদে রয়েছি, তখনও এই শেষ চিহ্নটুকু মুছে দিতে কিসের এত দ্বিধা জানি না। শুনেছিলাম মানুষ নাকি নিজের অস্তিত্ব নিয়ে বড্ড অবসেসড। সে জানে তার ক্ষয় আছে, মৃত্যু আছে, একদিন না একদিন ইহলোকের মায়া কাটিয়ে তাকে পরপারে যেতেই হবে। তাই নিজের অস্তিত্ব সূচক একটা শেষ চিহ্ন রেখে যাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে। জীবন খুইয়েও টিকে থাকার এক অদ্ভুত লড়াই। দৃষ্টির অতীত হওয়া তবু মঞ্জুর, কিন্তু প্রিয়জনের স্মৃতির আড়াল হওয়া নইব নইব চ। অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোনো দাবি দেওয়া। সত্যি কি নেই? অনেক খুঁজে খুঁজে একটা ধারালো ছুরি তুলে নিয়ে আবার রুমে চলে এলাম। আসতেই মুডটা আবার বিগড়ে গেল। কি আজে বাজে গান বাজছে মোবাইলে। তাড়াতাড়ি পরপর রেডিও স্টেশনগুলো পাল্টাতে থাকলাম। বেশ কিছুদিন থেকেই FM রেডিওর অদ্ভুত নেশায় ধরেছে আমায়। সারাদিন ইয়ারফোন গুঁজে এক অন্য জগতে হারিয়ে যাই। রাতের ওই সময়টুকু আমার সবচেয়ে প্রিয়, কারণ এই সময় অন্তত আমাকে কারোর সামনে প্রিটেন্ড করতে হয় না। হঠাৎ একটা চ্যানেলে গিয়ে থমকে গেলাম। এই নিন ম্যাডাম আপনার অর্ডারটা। ওয়েটারের ডাকে চমকে উঠল রিয়া। এতক্ষণও খেয়ালই করেনি কখন লোকটা ওর পাশে এসে দাঁড়িয়েছে। একটু ধাতস্থ হয়ে নড়ে চড়ে বসলো সে। কফিতে চুমুক দিয়ে আর স্যান্ডউইচে একটা কামড় বসিয়ে আবার পড়া শুরু করতেই যাবে, হঠাৎ দেখলো ডায়েরির পরের পেজগুলো ফাঁকা। দেখা মাত্র অবাক হয়ে গেল।
কি হলো ব্যাপারটা? পরের পেজগুলো তো ফাঁকা। এবার কিভাবে জানবো কি হয়েছিল সেদিন? অনেক খোঁজাখুঁজি করে হঠাৎ লক্ষ্য করলো ডায়েরির শেষের দিকের কয়েকটা পেজে কিছু লেখা আছে। চটপট তাতে চোখ বুলিয়ে নিল রিয়া। আপাত দৃষ্টিতে অন্যান্য পেজের মতো মনে হলেও একটা বিশেষ পার্থক্য রয়েছে এই পেজগুলোতে। শুরু থেকেই অদিতি নীল কালির পেন দিয়েই লিখেছিল। রিয়া লক্ষ্য করেছে বরাবরই নীল জেল পেনের প্রতি দুর্বলতা ওর। পারতপক্ষে অন্যান্য কালি এড়িয়ে চলেও, খুব প্রয়োজন না থাকলে কালো কালিও ইউজ করে না। কিন্তু এই কয়েকটা পেজে ও লাল কালি ইউজ করেছে দেখে খটকা লাগলো রিয়ার। সাধারণত যারা রেগুলার বেসিসে জার্নাল লেখে তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, তারা কোনো বিশেষ ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেটা লাল কালি দিয়ে লিখে রাখেন। অদিতি এই ডায়েরিতে যতগুলো জার্নাল লিখেছে প্রায় সবই নীল জেল পেনে লেখা, শুধু কয়েকটি পেজেই লাল কালি দিয়ে লিখেছে। তার মানে নিশ্চয়ই এই কটা পেজ খুব স্পেশাল, হয়তো এর মধ্যেই কোনো পেজে ওর সমস্ত প্রশ্নের উত্তর আছে। বেশ এক্সাইটেড হলো রিয়া। ভেতরের পজিটিভ এনার্জিটা আবার ফিরে এসেছে, আবার নতুন উদ্যমে পড়া শুরু করলো। আজ অনেকদিন পর আবার ডায়েরি লিখছি। কি আশ্চর্য, ভাবতেও পারিনি কখনো লিখতে পারবো কিনা। আসলে ঈশ্বর আমাদের অগোচরে আমাদের ভাগ্য লিখে চলেছেন। কখন কোন নতুন ঘটনা ঘটতে চলেছে আগের মুহূর্ত পর্যন্ত জানতেও পারি না। যে দিনটাকে জীবনের শেষ দিন বলে ভেবেছিলাম, সেই দিনই যে আমার নতুন জীবনের সূচনা হতে চলেছে ভাবতেও পারিনি। FM রেডিওতে বেশ কয়েকটা আজে বাজে গান শুনে মুডটা একরকম কেচেই গিয়েছিল। হঠাৎ একটা চেনা গলার স্বরে চমকে উঠলাম। এই গলার স্বর শোনার জন্য আমি জন্ম জন্মান্তর ধরেও অপেক্ষা করতে পারি। খরতাপে রিক্ত মরুভূমির মতো আমার জীবনে যেন বিন্দু বিন্দু বাড়িধারা সিঞ্চন করে চলেছে এই স্বর। আজন্ম বেরঙিন মনও এক পলকে ভরিয়ে দিতে পারে বসন্তের সহস্র রঙে। বেতারের সূত্র ধরে অনুরণিত হচ্ছে সেই ধ্বনি। শুধু তুমি আর আমি দুজনায় মিলেমিশে খেয়া ঘাটে এসে তোরই ভিড়বে দিন শেষে। রক্তিম আভা ছড়িয়ে দেবে শ্রান্ত গোধূলি, আনমনে বুলিয়ে যাব স্বপ্নের রং তুলি। জল ছবি ফুটে উঠবে নীল নদের মোহনায়। ফাঁকা ক্যানভাস, তবুও আঁকি বুকি কেটে চলতে হয়। সিরিয়াসলি, লাইফটা কিন্তু এরকমই। আয়নার সামনে আমরা ঠিক যেমন ভাবে দাঁড়াই, আমাদের রিফ্লেকশনটাও ঠিক তেমনই আসে। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে আমরা নিজেদেরকেই দোষারোপ করি, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে সেও তো একটা মানুষ, একজন সাধারণ মানুষের মতো তারও নিশ্চয়ই নানা রকমের দোষগুণ থাকবে। তোমায় সমস্ত রূপে মেনে নেওয়ার ক্ষমতাই হয়তো তার নেই, তাই না? তাহলে কেন অযথা একটা সাধারণ মানুষকে ঈশ্বরের স্থানে বসাচ্ছ? আর কেনই বা তার খারাপ ব্যবহারে মনে মনে কষ্ট পাচ্ছ বলো তো? হয়তো এতটা যোগ্যতা তার আদৌ ছিল না। তার চেয়ে এটা ভালো নয় কি যে যারা তোমার পাশে আছে, যারা তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ, তাদের জন্য একটু ভালো থাকে? কি মনে করো তোমরা? তোমাদের মতামত অবশ্যই জানাও আমাকে। কিভাবে জানাবে? আরে চিন্তা কি, কল কিংবা টেক্সট করো 9876543210 এই নাম্বারে। আর আমি আর যে আয়ুষ অপেক্ষায় রইলাম তোমাদের মতামতের। তোমরা শুনছো রাত বাকি বাদ বাকি, only on रेडियो लाइट 93.6 FM। ये रात अभी बाकी है मेरे दोस्त, ये जिंदगी अभी बाकी है मेरे दोस्त। रेडियो लाइट के साथ जगाओ सपने, 93.6 पे मिलकर जाने अपने। ये रात अभी बाकी है मेरे दोस्त, ये जिंदगी अभी बाकी है मेरे दोस्त। रात बाकी बात बाकी का साथ है, छोड़ो गम खुशियों का राग है। ওর কথাগুলো শুনতে শুনতে কখন যে হারিয়ে গেছিলাম খেয়ালই করিনি। এতক্ষণে একটা ফোন কল রিসিভ করে নিয়েছে। ও নিজের স্টাইলে গল্প করছে তার সঙ্গে, মনোযোগ দিয়ে শুনছে তার কথা। কত সাবলীলভাবে তার প্রবলেমগুলো সলভ করে চলেছে। মানুষটা কি জাদু জানে,
না হলে একটা মানুষের কাছে কি করে সবার সমস্যার সমাধান থাকতে পারে? হবে হয়তো কোনো ছদ্মবেশী জাদুকর আত্মগোপন করে রয়েছে আমাদের মধ্যে আয়ুষ নাম নিয়ে। একবার মনে হলো কল করি ওকে, আজই তো আমার শেষ দিন, ট্রাই করেই দেখি না কি হয়। আর যাই হোক, ও তো আর বাঘ ভাল্লুক নয় যে তেড়ে আসবে। ইনফ্যাক্ট বাবা মাও কিছু জানতে পারবে না। ওরা যতক্ষণে বাড়ি ফিরবে ততক্ষণে হয়তো সব শেষ হয়ে যাবে। আচ্ছা, আমায় ওভাবে দেখে খুব শক পাবে না? খুব ভেঙে পড়বে, তাই না? মনে হতে কেমন যেন দুর্বল হয়ে পড়লাম। বাবা মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি না। এর আগে আমার জন্য কখনো ওদের মাথা হেট হয়নি, কিন্তু আজ যা হলো তারপর আমার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। আত্মীয় স্বজনরা হয়তো অনেক খারাপ খারাপ কথা শোনাবে, কিন্তু সেটা সাময়িক, পরে আস্তে আস্তে সব ভুলে যাবে। বাবা মাও আবার স্টেবল হয়ে যাবে। আর তাছাড়া একটা অপদার্থ মেয়েকে সারা জীবন সহ্য করার থেকে একদিনের আঘাত পাওয়ার ঢের ভালো। এর আগেও বেশ কয়েকবার আয়ুষকে ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে কানেক্ট হয়নি। এমনকি যে সমস্ত মেসেজ পাঠিয়েছিলাম তারও কোনো রিপ্লাই আসেনি। একটা সময় মনে হয়েছিল, ধুর, এসব করে কোনো লাভ নেই, আয়ুষের সঙ্গে কথা বলা হবে না আমার। কিন্তু আজ মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে সব অভিমান ধুয়ে মুছে সাফ হয়ে গেল। সব হারানোর মুহূর্তে যাবতীয় অপ্রাপ্তিগুলো ভুলে নতুন করে খেলায় মত্ত হলাম আমি, জীবনের জুয়া। আর দেরি না করে ফোন করলাম। বার কয়েক রিং হওয়ার পর ওপাশ থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্বর, যা নিমেষেই আমার হৃদস্পন্দন থামিয়ে দিতে পারে। নমস্কার, রাত বাকি বাদ বাকি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কি নাম আপনার? হ্যালো, আমি অদিতি ভট্টাচার্য। আচ্ছা, আজকের টপিকটা নিশ্চয়ই শুনেছেন আপনি। আজ আমরা জীবন নিয়ে আলোচনা করছি, বা বলা ভালো জীবন সম্পর্কে আপনাদের কি মতামত সেটাই জানতে চাইছি। তো ম্যাডাম, এবার বলুন আপনার কি ওপিনিয়ন। এক মুহূর্তে সবটা গুলিয়ে গেল। এমনিতেই আমি নার্ভাস করছি। পরীক্ষা হলে সারাক্ষণ ফিঙ্গার ক্রস করে রাখি যাতে আনকমন প্রশ্ন না আসে। সেখানে আজ হঠাৎ করে এমন ভাইভা টেস্ট দিতে হবে তা কে জানতো? সত্যি বলতে কি, আমি তো ভাবতেও পারিনি আয়ুষ আজ কলটা রিসিভ করবে। কোথায় ভাবলাম একটু শান্তিতে মরবো, তা না, কোন কুক্ষণে যে ফোন করার ভূতটা মাথায় চাপলো। নাও এবার বোঝো ঠেলা। হ্যালো ম্যাডাম, আছেন? ছোটবেলা থেকেই আমার একটা বদ অভ্যেস ছিল। কোনো কারণে অত্যাধিক নার্ভাস হয়ে গেলে পাজলড হয়ে যা না তাই বলে ফেলি। এই মুহূর্তে একদিকে মরার টেনশন, অন্যদিকে আয়ুষের প্রশ্ন মানে ভ্যাবাচাকা খেয়ে বলে ফেললাম, প্রশ্ন করার আর লোক পাননি মশাই, একটু পরে বাঁচবো কি মরবো তারই ঠিক নেই, আর আর আপনি লাইফ নিয়ে ফিলোসফি শোনাতে বলছেন। কি বলে ফেললাম, ধুর ছাতা, কি হবে এখন? নির্ঘাত আমার পাগলি ভাববে আয়ুষ। সবটা কেচে গেল। মনে মনে প্রমাদ গুনলাম আমি, আয়ুষ নিশ্চয়ই রেগে ফোনটা কেটে দেবে, সেটাই তো উচিত। এমন ইডিয়েটের মতো কাজ করি না আমি। ধুর, সবটা শেষ হয়ে গেল। কিন্তু এরপর যে এমন একটা ব্যাপার হবে আমি কল্পনাও করতে পারিনি। আমাকে অবাক করে দিয়ে সজোরে হেসে উঠল আয়ুষ। অন্য সময় হলে ও সেই প্রাণ খোলা হাসিটা আমায় অনাদির আনন্দে ভরিয়ে দিত, কিন্তু এখন আমার ভয়টা আরো বাড়িয়ে দিল। এ তো দেখছি ভীষণ সিরিয়াস কেস। কি এমন হলো যে একেবারে পুরো মারণ বাচন অবস্থা? কি বয়ফ্রেন্ড অন্য মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দিয়েছে নাকি? সাংঘাতিক ব্যাপার মাইরি। দিন দেখি ভাইটির নাম্বার, ছোট্ট করে বকে দিই ওকে। কি হলো ব্যাপারটা কিছুই বুঝলাম না, কিন্তু মনটা ভারী হয়ে গেল। মনে হলো এটাই শেষ সুযোগ, বলেই ফেলি মনের কথাটা। কোনোদিনই গুছিয়ে কথা বলতে পারি না আমি, তাই সুইসাইড নোট লেখাও সম্ভব নয়। সেখানে এই অনুষ্ঠানে যদি সবটা খুলে বলতে পারি, তাহলে মরার আগে আমার অন্তত
একটা রেকর্ডেড স্টেটমেন্ট থাকবে, যাতে পরে বাবা মাকে কোনো প্রবলেমে না পড়তে হয়। গলাটা খানিকটা ধরে এসেছিল আমার, তাও খাকরানি দিয়ে বললাম, আসলে মনটা একদম ভালো নেই বুঝলেন। আজ উচ্চ মাধ্যমিকের টেস্টের রেজাল্ট বেরিয়েছে, গার্জেন কল হয়েছিল। তা তো হবেই, সারা বছর না পড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে বাবুসোনা করলে ওই হয়। বেশ ব্যাঙ্গের সুরে কথাগুলো বলল, মাথাটা আচমকা গরম হয়ে গেল। আজব লোক তো, চেনে না জানে না কিভাবে বলে দিল আমি না পড়ে ভুলভাল কাজ করে বেরিয়েছি। রেগে মেগে এক নিঃশ্বাসে বলে উঠলাম, মোটেও না, আমি ফাঁকিবাজ স্টুডেন্টদের মতো নিজের অক্ষমতা ঢাকার জন্য অজুহাত দেখাচ্ছি না। তবে বাবা মায়ের জেদের কারণে সায়েন্স নেওয়ার ঝুঁকি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন তো দেখছি মাধ্যমিকে ভালো রেজাল্ট করাটাই কাল হলো। শুধু বাবা মাকে দোষ দিলে ইনজাস্টিস করবে। আমিও যে চাইনি তাও নয়, আসলে সায়েন্সের স্টুডেন্টদের ওই থার্ড বার্ড আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। আর অমনি আপনি বাধ্য স্বামীর মতো সোনার হরিণের পিছু ধাও করলেন, তাই তো? সে যাই হোক, এখন আসল কথায় আসি। আমার হাতে আর দ্বিতীয় কোনো অপশান নেই। আমায় আর যে করেই হোক মরতেই হবে। ওইসব ন্যাকা ন্যাকা সুইসাইড নোট আমি লিখতে পারি না, তাই যা বলার এখানেই বলে যাচ্ছি, বুঝেছেন? এতক্ষণে কল করার সময় পার হয়ে গেছে, তাই নিজে থেকেই ফোনটা কেটে গেল। ভালোই হয়েছে একদিকে, রাগের মাথায় কী সব বলে ফেললাম। আরও কিছুক্ষণ থাকলে বোধহয় যাচ্ছে তাই একটা কাণ্ড হয়ে যেত। তবে কথাগুলো বলে কিছুটা হালকা লাগছে এখন। অন্তত আমার মৃত্যুর পর বাবা মাকে বেশি ঝক্কি পোহাতে হবে না। এবারে আমি একটু নিশ্চিন্তে মরতে পারবো।